হ্যালো স্টুডেন্টস, আমি সৌমেন মন্ডল একাডেমিক গাইডেন্সের পক্ষ থেকে আজ তোমাদের জন্য আবার চক্রবৃদ্ধি সুদ ও সমাবৃদ্ধি সুদের আরো নতুন কিছু প্রবলেমস নিয়ে চলে এলাম। এই চক্রবৃদ্ধি সুদের উপরে বেশ কয়েকটি ভিডিও আমরা বানিয়েছি, তো প্রথমে সেই ভিডিওগুলো প্লিজ একবার দেখে আসুন, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কারণ সেখানে একদম বেস লেভেল বা রুট লেভেল থেকে আমরা সেই ভিডিওগুলোকে বানিয়েছি, তো তাই সেগুলো একটু দেখে আসো, তাহলে এখানে তোমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। এবং আজকে আমরা আরো কিছু নতুন ক্রিটিক্যাল প্রবলেমস দেখাবো। আমরা প্রবলেমগুলো করছিলাম কোথা থেকে? আমরা প্রবলেমগুলো করছিলাম মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বই তার 6.1 যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা প্রবলেমগুলো করে দেখাচ্ছিলাম তোমাদের, যাতে তোমাদের সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হয় এবং পাটিগণিত থেকে বিভিন্ন যে কনফিউশন আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা বেশ কিছু যে নতুন প্রবলেমস গুলো দেখাবো সেগুলো ভালোভাবে দেখো। যেগুলো বুঝতে পারছো না সেগুলো আমাদের কমেন্ট করে জানাও। আগেও বলেছি আর এখনো বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব একাডেমিক গাইডেন্স, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে ফর ভিডিও আপডেটস। ঠিক আছে? আর কেমন লাগছে ভিডিওগুলো সেটা কমেন্ট করে জানাতে হবে। লাইক দেবে অবশ্যই যদি ভালো লাগে, আর শেয়ারটা অবশ্যই করবে নিজের বন্ধুদের সঙ্গে, তাহলে তুমিও যে ভিডিওগুলো দেখে অঙ্ক শিখছো তারাও সেগুলো দেখার সুযোগ পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো আমাদের ক্লাস স্টার্ট করছি এখানেই। আমরা আজকে শুরু করছি চক্রবৃদ্ধি সুদের আরো নতুন কিছু প্রবলেমস। আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম 15 পর্যন্ত সলিউশন, আজকে আমরা নাম্বার 16 থেকে সলিউশন করব। ওকে, তো চলে আসছি আমাদের আজকের ফার্স্ট প্রবলেমে। তো আজকে ফার্স্ট প্রবলেম আমরা 16 নম্বর প্রবলেম দেখে নিই একটু। দেখো তোমাদের স্ক্রিনে প্রবলেমটা চলে এসেছে। বলছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। ঠিক আছে, 1 বছরের সরল সুদ বলে দিয়েছে 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এই দুটো আমাকে হিসাব করতে বলেছে। তাহলে কি কি দিয়েছে? যেটা দিয়েছে 1 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ওকে, তো আমরা আস্তে আস্তে সলিউশনটাকে স্টার্ট করি। তো এই জাতীয় সলিউশনের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে ধরে নিতে হবে, মনে করি মূলধন P টাকা ও সুদের হার R%। এটাকে আমি ধরে নিলাম। এবার একটা টুইস্ট আছে, সেই টুইস্টটাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের প্রবলেমটা একদমই ইজি হয়ে যাবে। এখানে বলেছে 1 বছরের সরল সুদ বলে দিয়েছে 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। আমরা এর আগে সলিউশনে কি রেখেছি যে প্রত্যেক সময়ের ক্ষেত্রেই প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদও যা হয় চক্রবৃদ্ধি সুদও তাই হয়। কারণ প্রথম বছরের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ইন্টারেস্টে যাবে। আর দ্বিতীয় বছর থেকে কি হয়, সরল সুদের ক্ষেত্রে কি হয়, সরল সুদের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল সবসময় শুধু মূলধনের উপরেই আমরা ইন্টারেস্টে পাই। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরে বা ফার্স্ট ফেজের পরেই সেকেন্ড ফেজ থেকে মূলধনের সঙ্গে সুদটা যোগ হয়ে যায় এবং সেইটা টোটালটা কিন্তু মূলধন হয়ে যায়। তাহলে এই পোরশনটাকে আমরা ঠিক এইভাবে ডিনোট করতে পারি। এখানে বলেছে প্রথম বছরের সুদ, প্রথম বছরের সরল সুদ প্রথম বছরের সরল সুদ বলে দিয়েছে 50 টাকা। তাহলে আর এখানে বলেছে তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদও কত হবে? এই একই অ্যামাউন্টের উপরে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদও কত হবে? তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এটাও 50 টাকাই হবে। কারণ কি, প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয়। এটাই হচ্ছে এই প্রবলেমটার লজিক। এই লজিকটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে প্রবলেমটা একদম ইজিলি হয়ে যাবে। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ 50 টাকা। এবারে বলেছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে 102 টাকা। দ্বিতীয় বছরের মানে 2 বছরের টোটাল হচ্ছে 102 টাকা। তাহলে আমি এখান থেকে শুধু দ্বিতীয় বছরের সুদ বের করতে পারি। দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র দ্বিতীয় বছরের, 2 বছরের কিন্তু নয়, শুধু দ্বিতীয় বছরের। 2 বছরে 102 টাকা বলে দিয়েছে। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ ডেফিনেটলি হবে
102 টাকা যেটা বলে দিয়েছে এটা হচ্ছে 2 বছরের, যার মধ্যে অলরেডি প্রথম বছর ইনক্লুডেড এবং দ্বিতীয় বছর ইনক্লুডেড। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 102 টাকা থেকে আমরা 50 টাকা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার কত থেকে যাচ্ছে এখানে? 52 টাকা। আমার কত থেকে যাচ্ছে এখানে? 52 টাকা। এইবারে দেখো, এইবারে একটা লজিক দেখো, মূলধন বলে দিয়েছে পি, সুদের হার বলে দিয়েছে আর, আর এখানে আমি বেশ কয়েকটা সুদের অ্যামাউন্ট পেয়েছি। প্রথম বছরের সুদ পেয়েছি, দ্বিতীয় বছরের সুদ পেয়েছি। এইবারে তুমি যদি আবার এইভাবে দেখো, পি টাকা আর% চক্রবৃদ্ধি সুদের হারে শুধু দ্বিতীয় বছরের সুদটা বের করতে চাও, দ্বিতীয় বছরের সুদ, বুঝতে পারলে কি বললাম? পি টাকার আর% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিতীয় বছরের সুদ, মানে প্রথম বছরের সুদ কি? প্রথম বছরের সুদ হচ্ছে PRT/100, PRT/100 করে আমরা একটা ইকুয়েশন পাবো। আমরা প্রথমে কি করছি? পি টাকার আর% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিতীয় বছরের সুদ। তুমি এখানে প্রথম বছরের সুদ করতে পারো প্রথমে, তারপর দ্বিতীয় বছর করতে পারো। আমরা প্রথমে দ্বিতীয় বছরটা করছি, ঠিক আছে? আচ্ছা, তো দ্বিতীয় বছর যদি আমরা এখানে করি, তাহলে আমরা এখানে কি পাবো? এখানে আমাকে করতে হবে কি? P+50, কারণ প্রথম বছরে আমার 50 টাকা ইন্টারেস্ট অলরেডি এসে গেছে। তাহলে আমি কি করতে হচ্ছে? P+50 করতে হচ্ছে। P+50 ইনটু আর ইনটু এখানে এক বছরই থাকছে এটা, বাই 100। এটা হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় বছরের ক্ষেত্রে সুদ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? P+50 আর বাই 100 টাকা হলো। এবার এই P+50 আর বাই 100 এটা একটা ইকুয়েশনের সঙ্গে আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে P+50 আর বাই 100 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 52। ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 52। তাহলে এটা একটা ইকুয়েশন আমরা পাচ্ছি এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তো তুমি এই পর্যন্ত করে রাখতেই পারো, P+50 আর ইকুয়ালস টু 5200, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের করা থাকলো। এটা আমাদের কি? এটা আমাদের একটা ইকুয়েশন বেরোলো, এটা আমাদের একটা ইকুয়েশন বেরিয়ে এলো। এইবারে আমরা আরেকটা ইকুয়েশনে যাব, কিন্তু সেই ইকুয়েশনে যাওয়ার আগে আমাকে কি করতে হবে? সেই ইকুয়েশনে যাওয়ার আগে আমাকে একটু উপরে পোরশনটা মুছতে হবে। তো দেখে নাও, মনে করি মূলধন এটা, আচ্ছা প্রথম বছরের সরল সুদ 50, তাই চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরের জন্য সেটাও 50 টাকাই হবে। দ্বিতীয় বছরের জন্য কত? 52। আচ্ছা, পি টাকার আর% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিতীয় বছরের সুদ আমরা ক্যালকুলেট করেছি মানে আমাদের ইকুয়েশন এসেছে, এবার সেই ইকুয়েশনটাকে আমরা সমান করেছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা কেস করব এখান থেকে। তো আমরা উপরের পোরশনটা একটু মুছে দিচ্ছি। আবার পি টাকার আর% চক্রবৃদ্ধি সুদের হারে, এটা ছিল কি? এটা ছিল আর% চক্রবৃদ্ধি হারে দ্বিতীয় বছরের সুদ। এবারে আমরা কি বের করছি? প্রথম বছরের সুদ। তুমি এটা প্রথমেও বলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথম বছরের সুদ কি হবে? তাহলে এখানে হবে এটাই, পি আর ইনটু 1, পি ইনটু আর ইনটু 1, পি টাকা আর% সুদের হারে এটা 100 বাই 100, ঠিক আছে? তাহলে এটা একটা করলে পি আর ইনটু 100 ইকুয়ালস টু, আচ্ছা এবারে এইটা আমাদের কি? প্রথম বছরের সুদ কত বলে দিয়েছে? প্রথম বছরের সুদ আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে 50। তাহলে এটাকে আমরা শর্তানুসারে যখন লিখতে পারি, শর্তানুসারে পি আর মানে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে পি আর বাই 100। তাহলে পি আর বাই 100 ইকুয়ালস টু এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 50, বা এখান থেকে তুমি লিখতে পারো অর পি আর ইকুয়ালস টু 5000, ঠিক আছে? পি আর এর ভ্যালু এটাকে তুমি লিখলে, এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে পি আর এর ভ্যালু আমি এখান থেকে পেয়েছি। এইবারে আমরা এই ইকুয়েশনটাকে একটু কাজে লাগাবো।
এবারে সমীকরণ 2 থেকে PR এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে আমি কি বলেছে, p plus 50r equals to 5200, আর এখান থেকে কি হচ্ছে pr plus 50r equals to 5200। এবার pr এর ভ্যালু কত এখানে বেরিয়ে গেছে 5000, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম কত 5000 plus 50r equals to 5200। এবারে এইখান থেকে যদি আমি ইকুয়েশনটা সলভ করি তাহলে 50r equals to কি হচ্ছে 5200 minus 5000, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা এই পর্যন্ত আসলো। এরপরে এখান থেকে আর আমি কত পাবো, তাহলে এটা হচ্ছে 200/50 ভাগ হয়ে যাচ্ছে, এই 50 এখানে ভাগ হয়ে যাচ্ছে, ডিফারেন্স হলে এটা 200 আসছে। তাহলে ফাইনালি আমার কত আসছে, এটা 4। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত বেরিয়েছে, আমার রেট অফ ইন্টারেস্ট বেরোলো 4%। বুঝে গেল, আমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে কত 4%। এবার সেই 4%টাকে আমরা যে কোনো একটা ইকুয়েশন বসিয়ে পাবো। তাহলে আমরা 4%টাকে মনে করো আমি 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি উপরে পোরশনটা আরেকবার একটু অমিট করে দেব। অতএব r equals to 4, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে কি আছে, এমনি pr equals to 5000 ছিল, তাহলে এখন r এর জায়গায় আমি 4 বসিয়ে দিচ্ছি equals to 5000, আর p equals to 5000 divided by 4, মানে এখান থেকে আমার চলে আসছে 1250। তাহলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল, 1250 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল, মানে আমার মূলধন 1250 টাকা ছিল। আর রেট অফ ইন্টারেস্ট আমার কত বেরোলো 4%। এটা কিসে হবে, এটা পার্সেন্টে হবে, আর এটা কি হবে, এটা টাকায় হবে। এটা কোনোদিন লিখে দেবে না, এটা যখন আনসারে লিখবে তখনই লিখবে, ঠিক আছে। তাহলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত বেরিয়েছে 1250 টাকা বেরিয়েছে, আর আমার এখানে রেট অফ ইন্টারেস্ট কত বেরিয়েছে 4% বেরিয়েছে। বোঝা গেল? তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ সলিউশনটা করো তাহলে ইজিলি এই জাতীয় অঙ্ক কিন্তু হয়ে যাবে। আমরা ম্যাথটা যেহেতু বড় প্রবলেম সেই জন্য একটু মুছে মুছে করেছি, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে দরকার হলে কপি করে নাও, তারপরে আবার ভিডিওটাকে চাইলে পরের স্টেপগুলো দেখে নাও, ঠিক আছে। তো আশা করি প্রবলেমটা বুঝেছো, একদম ইজি টাইপের প্রবলেম, একটু লেন্থ প্রবলেম কিন্তু একদম ইজি টাইপ। যদি আমরা কনসেপ্টটা বুঝে থাকি তাহলে একদম ইজি টাইপের প্রবলেম। তো এই জাতীয় প্রবলেমের সলিউশন ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমি করতে থাকি তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। ভুল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না যদি আমরা স্টেপ বাই স্টেপ করি। যদি স্টেপ ভুল হয় তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আরো ভালোভাবে প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে, এবং ভিডিওগুলো আরো ভালো করে দেখতে হবে। ওকে, তো চলে আসছে আমাদের পরের প্রবলেমে। ওকে, তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 17। আমরা 16 এর প্রবলেমটা করলাম, তো 17 প্রবলেমটা এবার আমরা স্টার্ট করব। তার আগে প্রবলেমটা একটু পড়ছি, ভালো করে দেখে নাও, কারণ আমাদের স্ক্রিনে চলে এসেছে প্রবলেমটা। বলেছে কি, কোন মূলধনের 2 বছরের সুদ আর চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা, ঠিক আছে। এটা কিন্তু দুটোই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই কিন্তু 2 বছরের টাইম ইন্টারভাল বলে দিয়েছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কি বলেছে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 আর 8652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হারটা হিসাব করতে বলেছে, ঠিক আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই টাইপের প্রবলেম আমরা এর আগেও করেছি আর আমরা কনসেপ্টটা বুঝেও গেছি। তাই এই প্রবলেমটাকে আমরা একদম ইজিলি সলভ করে ফেলবো, ঠিক আছে। কিভাবে সলভ করব, একদম স্টেপ বাই স্টেপ আগে যেমন ভাবে শিখিয়েছিলাম ঠিক সেইভাবেই সলভ করব। তো দেখতে থাকো। তাহলে এই যে প্রবলেমের জন্য আমি কি বলেছিলাম, প্রথমে আমাদের কি করতে হবে, মনে করি মূলধনকে আমি পি টাকায় ধরে নিচ্ছি ও সুদের হার r% ধরে নিলাম, ঠিক আছে। এটা তো আমাদের জেনারেল। এইবারে কি করতে হবে, এইবারে বলে দিয়েছে যে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল
বছরের সরল সুদ কত বলে দিয়েছে 8,400 টাকা। 2 বছরের সরল সুদ কত বলে দিয়েছে 8,400 টাকা। এবারে এটাকে আমি কি করতে হবে 1 বছরের বের করতে হবে, কারণ তবে তো আমি একে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে কম্পেয়ার করতে পারবো, তাই না? আমি যদি 1 বছরের সরল সুদ না বের করি তাহলে 1 বছর 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হবে, ডেফিনিট হবে। কিন্তু 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ দুটো সুদই কার উপর নির্ভর করছে, শুধুমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধনের উপর নির্ভর করছে। কিন্তু দ্বিতীয় বছরে যখন যাচ্ছি, দ্বিতীয় বছরের সরল সুদ শুধুমাত্র মূলধনের উপর নির্ভর করছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ মূলধন প্লাস মানে যে ইয়ারটা চলে গেছে লাস্ট ইয়ারের যে ইন্টারেস্ট সেইটা যোগ হয়ে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে তার উপর নির্ভর করছে। তাই এটাকে আমাকে 1 বছরের সময় আনতে হবে। 1 বছরের সরল সুদ কি হবে, এটা যেহেতু একদমই সেম হচ্ছে, মানে কোনো ইন্টারেস্ট যোগ হচ্ছে না, তাই প্রত্যেকবার সুদের পরিমাণ কিন্তু একই হবে। মানে আমরা একে যদি 2 দিয়ে ভাগ করে নিই, মানে 8,400 কে 2 দিয়ে ভাগ করলাম, মানে 4,200 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত বেরোলো, সিম্পল ইন্টারেস্ট 1 বছরের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ বেরিয়ে যাচ্ছে 4,200 টাকা। কারণ কি এখানে প্রতি বছরে সমান পরিমাণে সুদ আসে, ঠিক আছে? তাই একে আমি জেনারেলি 2 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে এখান থেকে তো আমি এটা লিখতেই পারি যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এটাই 4,200 টাকা, তাই না? কারণ প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এইবারে এখান থেকে আমরা এটা লিখতে পারি, যেহেতু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 8,652 টাকা, 8,652 টাকা বলে দিয়েছে, 8,652 টাকা। অতএব শুধু দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে 8,652 থেকে প্রথম বছরের যে সুদ সেটা বাদ চলে যাবে। দ্বিতীয় বছরের জন্য শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে, 8,652 থেকে প্রথম বছরের ইন্টারেস্ট বাদ দিয়ে দাও, চলে আসবে আমাদের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা আসবে কত 4,452 টাকা। এটা হয়ে গেল কি শুধুমাত্র দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? তো এইবারে আমরা এখান থেকে কি করব, এবার আমরা যে প্যারামিটারগুলো ধরেছিলাম সেগুলো দিয়ে ক্যালকুলেশন হবে। p টাকা r% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ কত হবে, প্রথম বছরের জন্য সুদ, প্রথম বছরের জন্য সুদ কত হবে, তাহলে এখানে p × r × 1/100 এটাই হবে, কারণ প্রথম বছরের জন্য একই জেনারেলি, ঠিক আছে? শুধু জেনারেল সুদটাই হবে। এবার এটাকে আমি শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে আমি লিখতে পারি, তাহলে এটাকে আমি এটা লিখতে পারি PR/100, এটাকে আমি PR/100 করতে পারি। আর এই PR/100 টাই কার সঙ্গে সমান হবে, PR/100 টাই সমান হবে 4,200 এর সঙ্গে, তাই না? PR/100 টা দেখো কার সঙ্গে সমান হচ্ছে 4,200 এর সঙ্গে। এবার এখান থেকে আমি এটাকে কি লিখতে পারি, বা PR = কি হচ্ছে 4200, তার সঙ্গে আরো দুটো 0 যোগ হয়ে গেল, মানে 100 টা ওখানে গিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। এবার এটাকে আমি ইকুয়েশন 1 করে দিলাম, ঠিক আছে? এটা আমার একটা ইকুয়েশন বেরোলো। এইবারে আমাকে নেক্সট পার্টটা করতে হবে। তো নেক্সট পার্টটা করার জন্য আমাকে একটু উপরের পোরশনটা মুছতে হবে, তোমরা দরকার হলে পজ করে দেখে নাও, ঠিক আছে? দেখো আরেকবার বলে দিচ্ছি, মূলধন p টাকা, সুদের হার r% বলে নিয়েছিলাম, সরল সুদ 2 বছরের বলে দিয়েছি, 1 বছরের বের করেছি। 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একই। তারপরে কি করেছে, আবার যেহেতু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এইটা টোটাল বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় বছরের জন্য শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটাও কিন্তু আমরা বের করে ফেলেছি। এবারে আবার কি হচ্ছে, আমরা যে জেনারেল প্যারামিটার বা ফর্মুলা ধরেছিলাম সেই ফর্মুলা ধরে আমরা প্রথম বছরের জন্য সুদটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে? এইবারে আমরা আরেকটা নেক্সট স্টেজ করব, তো উপরের পোরশনটি একটু রিমুভ করছি। আবার p টাকা r%
সুদের হারে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে? এখন তো শুধু পি থাকবে না, এখন কি শুধু পি থাকবে? শুধু পি তো থাকবে না, ডেফিনেটলি পি এর সঙ্গে কি যোগ হবে? প্রথম বছরের যে ইন্টারেস্ট সেটা যোগ হয়ে যাবে না? কারণ কি দ্বিতীয় বছর হয়ে গেছে, দ্বিতীয় বছর মানে কি প্রথম বছরের ইন্টারেস্ট মূলধনের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তাহলে p + 4200 ইনটু r ইনটু 1 ডিভাইডেড বাই 100, এটাকে ক্যালকুলেট করব আগে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? pr + 4200r বাই 100 টাকা, এটাকে আমরা লিখতে পারি জেনারেলি। এবারে এইখান থেকে আমি শর্তানুসারে দিচ্ছি, শর্তানুসারে pr + 4200r বাই 100 ইকুয়ালস টু আমরা কত পেয়েছিলাম? 4452 টাকা, 4452 টাকা। এটা আমরা কি শুধুমাত্র দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়েছিলাম। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়াল করলাম। এবারে এইখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে? এবার আমি এটাকে এরকম করতে পারি, pr + 4200 r equals to 445200, এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে? এই 100 টা এদিকে মাল্টিপ্লাই হলো। এইবারে কি করছি দেখো, pr এর ভ্যালু আমরা পেয়েছি 4240, এটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারি 421234 প্লাস 4200 r equals to 445200। এই ইকুয়েশনটা এলো। এবারে এই ইকুয়েশনটাকে আমি সলভ করব, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে 4200 r equals to, এটা এদিকে চলে যাচ্ছে, তাহলে 445200 মাইনাস 4240 হয়েছে। আর r equals to, এই বিয়োগটা করলে কত হবে দেখো, 0 0, এখানে 2 বসে যাচ্ছে, এই চারটে ডিজিট পর্যন্ত বসেই যাবে, 5 পর্যন্ত বসেই যাবে, ঠিক আছে? আর এখানে 2, এটা 2 চলে গেল নিচে, এখানে ডিফারেন্স হয়ে, আচ্ছা, বাই 4200, ঠিক আছে? বাই 4200 হয়েছে এই পর্যন্ত। এবার দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা জেনারেল তোমরা বাইরে গিয়ে ক্যালকুলেশন করে দেখে নেবে। এবার দুটো শূন্য জেনারেল কেটে যাচ্ছে, এটা 6 দিয়ে কাটবে, 6 দিয়ে 12 2 হাতে আছে 424 টাকা 25, তাহলে এটা 6 দিয়ে কাটলো। কখনো কিন্তু এরকম ইকুয়েশনে কাটবে না, আমি আগেও বলেছি এখনো বলে দিচ্ছি, ইকুয়েশনের মধ্যে কিন্তু এরকম কাটাকুটি করবে না, আমি শুধু তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি, ঠিক আছে? এটা বাইরে লাফে ক্যালকুলেশনটা করবে। তাহলে আর কত বেরিয়ে গেল? আর বেরিয়ে গেল কত? আমার 6%। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত বেরিয়ে গেছে? 6%। এবারে আমাকে এই 6% টাকে একটা ইকুয়েশনে বসাতে হবে। তাহলে আমি উপরের পোরশনটাকে একটু রিমুভ করলাম, অতএব r equals to 6 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণ কি ছিল? এক নম্বর সমীকরণ ছিল pr equals to, একটা ভ্যালু ছিল, তো pr equals to 4240 এর একটা ভ্যালু ছিল, তো এখানে আমি 6 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল এইরকম। আর এখান থেকে p equals to কি হবে? 42123440 বাই 6, এখান থেকে এটা কাটো 7, তাহলে এটা হয়ে গেল 70000। তাহলে এটা হয়ে গেছে কি 70000 টাকা। এটা হচ্ছে আমার কি মূলধন, 70000 হচ্ছে আমার মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। আর রেট অফ ইন্টারেস্ট আমরা 6% অলরেডি আগেই পেয়ে গেছি। তাহলে দেখলে আগের যে প্রবলেমটা আমরা করেছিলাম একদম সেম টু সেম প্রবলেম, এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটাকেই আমরা এখানে কাজে লাগালাম। সেই টুইস্টটাকে কাজে লাগিয়ে আমরা জেনারেলি একদম ইজিলি এই টাইপের প্রবলেম সলভ করে দিলাম। এবং এই জাতীয় প্রবলেম কিন্তু তোমাদের পকেটে নাম্বার এনে দেবে যদি ঠিকঠাক আনসারটা করতে পারো, যদি ঠিকঠাক স্টেপগুলোকে করতে পারো। প্রবলেমটা বুঝতে হবে, যদি প্রবলেমটা বুঝে যায় তাহলে প্রবলেমটা সলভ করা এমন কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না কোথাও প্রবলেম থাকে, যদি না বুঝতে পারো, তাহলে কমেন্টে জানাও অবশ্যই, ঠিক আছে? আর চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে।
ওকে, তো আমরা দুটো প্রবলেম দেখলাম, দুটো বড় বড় প্রবলেম দেখলাম, কিন্তু ইজি প্রবলেম ছিল, যদি ঠিকঠাক ভাবে আমরা করতে পারি। তো চলে আসবে এবারে আমাদের 18 একটা প্রবলেমে। এই প্রবলেমটা একটু টুইস্টেড প্রবলেম, সেই জন্যই তোমাদের দেখানো হচ্ছে। কারণ কি এখানে সময়টাকে নিয়ে কিছু ট্রিক্স দেওয়া আছে, যেমন কি 6 মাস অন্তর বলে দিয়েছে, ঠিক আছে? তো প্রবলেমটা পড়ছি, একটু দেখে নাও। বলেছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? মানে 6 মাস অন্তর দেয় সুদ মানে কি 1 বছরের মধ্যে দুবার ইন্টারেস্ট আসছে, ঠিক আছে? 6 মাস করে ভাগ হয়ে যাচ্ছে। তো এই জাতীয় প্রবলেমের জন্য বিভিন্ন ফর্মুলাস আছে, শর্টকাট আছে, যাওয়ার দরকার নেই ফর্মুলা মনে রাখতে গিয়ে ভুল হবে। তার থেকে কি একদম জেনারেল সলিউশন আমরা করব, ঠিক আছে? একদম জেনারেল সলিউশন। তাহলে কি করছি, প্রথমে আমাদের কি আছে, বলেছে কি 6 মাস অন্তর দেয় সুদ। তাহলে প্রথম পর্যায়ে মূলধন কত বলে দিয়েছে? প্রথম পর্যায়ে মূলধন বলে দিয়েছে 6000 টাকা। ভালো, 6 মাস অন্তর দেয় সুদ বলেছে, তাহলে প্রথম 6 মাস, প্রথম 6 মাস পরে সুদ, প্রথম 6 মাস পরে সুদ কত হবে? সরি, পাশে এখানে ক্যালকুলেশনটা করে নাও। 6000 ইনটু কত আছে, কত পার্সেন্ট বলে দিয়েছে? রেট অফ ইন্টারেস্ট বলেছে 8%, তাহলে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 8% ইনটু 6 মাস যেহেতু, তাই আমাকে এখানে অবভিয়াসলি কি করতে হবে? বলেছিলাম সব সময় কি করতে হয়, বছরে আনতে হয়। তাহলে এখানে 6 মাস বললেও আমি কিন্তু হিসাবটা নিচ্ছি বছরে, মানে 6/12 করে দিচ্ছি, ঠিক আছে? কারণ তাহলে কি হয়ে গেল, এটা বছরে কনভার্ট হয়ে গেল। এইবারে আমাদের বাকিটা জেনারেল ক্যালকুলেশন যেমন আছে, এটা কাটো, এখান থেকে দুটো শূন্য কাটা গেল, মানে এটা হয়ে যাচ্ছে 60। আচ্ছা, এখানে 6 দিয়ে কাটলে এটা 2, এখান থেকে 2 দিয়ে কাটলে এটা 4, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 240 টাকা হয়েছে। তাহলে প্রথম 6 মাস পরে মূলধন কত হয়ে যাচ্ছে, মানে দ্বিতীয় 6 মাসের জন্য মূলধন কত হয়ে যাচ্ছে? 6240 টাকা। প্রথম 6 মাস পরে মূলধন হয়ে যাচ্ছে 6240 টাকা, ঠিক আছে? এই দুটো যোগ হয়ে যাচ্ছে, কারণ কি এখানে দ্বিতীয় 6 মাসের জন্য, দ্বিতীয় 6 মাস, প্রথম 6 মাস পরে মূলধন মানে কি দ্বিতীয় 6 মাসের জন্য মূলধন, দ্বিতীয় 6 মাসের জন্য মূলধন কত হয়ে যাচ্ছে? তাহলে 6240 টাকা হয়ে যাচ্ছে, কারণ প্রথম 6 মাসের ইন্টারেস্টটা এখানে এসে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবারে কি দ্বিতীয় 6 মাসের জন্য সুদ, দ্বিতীয় 6 মাস পরে সুদ, দ্বিতীয় 6 মাস পরে সুদ, কার উপর সুদটা হবে? এখন 6240 এর উপরে সুদটা হবে, এখানে এটা 6/12 লিখে দাও, ঠিক আছে? এবার দেখো তো এইখানে একটাই শূন্য কাটছে, এখানে একটাই শূন্য কাটছে, বাকিটা কিন্তু আর কাটছে না, তাই এইখানে এই 10টাকে ডিস্টার্ব করার কোনো দরকারই নেই। বোঝা গেল? 10টাকে ডিস্টার্ব করার কোনো দরকারই নেই। এখানে 6 দিয়ে 12কে কাটলে 2, ঠিক আছে? আর এখানে 2 দিয়ে 8কে কাটলে এটা কত হয়ে যাচ্ছে? 4। এবার জেনারেল এটাকে গুণ বলা যাবে, 4 4 16, 6 হাতে আছে 1, 4 2 8 আর 1 9, 4 6 24, তাহলে 249। এবার নিচে যেহেতু 10 আছে, তাই একটা সংখ্যার আগে আমি শূন্য বসিয়ে দেব। বোঝা গেল? এটা হয়ে গেল কি ইজি ক্যালকুলেশন হয়ে গেল। না হলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করতে তাহলে অনেক ভাগ করতে হতো, অনেক কিছু করতে হতো। যেহেতু নিচে 10 আছে, 10 থাকুক 100 থাকুক 1000 থাকুক যাই থাকুক না কেন, তাকে ডিস্টার্ব করবে না, এমনি জেনারেল রেখে দেবে। খালি এখানে কি পয়েন্ট দিয়ে সলিউশনটা হয়ে যাবে। এখানে যেহেতু 10 এর কি আছে, তো পাশে একটা শূন্য আছে, 10 এর শেষে একটা শূন্য আছে, তাই কি দশমিকটা একটা সংখ্যার আগে চলে যাবে। বোঝা গেছে? তো এইখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমরা করছি 249.60 টাকা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বছরের শেষে, দ্বিতীয় 6 মাসের শেষে, বা এটাকে দ্বিতীয় 6 মাস বা আমরা লিখবো না, আমরা লিখবো 1 বছর শেষে, 1 বছরের শেষে মূলধন কত হয়ে যাচ্ছে? 1 বছরের শেষে মূলধন হয়ে যাচ্ছে 6400
89.60 টাকা। বোঝা গেল? এক বছরের শেষে মূলধন হয়ে যাচ্ছে, কারণ এটা কি মূলধনের সঙ্গে সুদ যোগ হয়েছিল, হয়ে আবার মূলধন হয়ে গেল। তাহলে আমাদের কি প্রথমে মূলধন কত ছিল? 6000 টাকা ছিল। এক বছর পরে আবার মূলধন কত চেঞ্জ হয়ে গেছে? 6489 টাকা। এবার তুমি দুভাবে সুদটা ক্যালকুলেট করতে পারো, প্রথম 6 মাসের সুদ দ্বিতীয় 6 মাসের সুদকে যোগ করে দিতে পারো জেনারেলি, অথবা কি করতে পারো, এই এক বছর পরে যে টোটাল মূলধন বেরিয়েছে মানে এই সুদগুলো যোগ নিয়ে তার থেকে 6000 কে বাদ দিতে পারো, আনসার দেখবে একই আসবে। ঠিক আছে? তাহলে 2 বছরে সুদ বলে দিয়েছে, না সরি এক বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে এক বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কত? 240 প্লাস 249.60। কারণ দেখো প্রথম বছরে একটা ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে একটা ইন্টারেস্ট, দুটোকে যোগ করছি, যোগ করলে কত হয়ে যাচ্ছে? 489.60 টাকা। তুমি এইভাবেও বের করতে পারো, অথবা আরেকটা রাস্তা আছে, এক বছরের চক্রবৃদ্ধি সুদ। এটা কি করলাম বলতো? এটা হচ্ছে প্রথম বছরের ইন্টারেস্ট, দ্বিতীয় বছরের ইন্টারেস্টকে যোগ করে দিয়ে আমি আনসার বের করলাম। আর একটা ভাবে কি বের হচ্ছে, ফাইনাল রেজাল্ট আমার কত আসছে? 6489.60 মাইনাস 6000, মানে ইনিশিয়াল একদম ফাইনাল যে আমার মূলধন বেরিয়েছে বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বেরিয়েছে, এবং যে প্রথম ছিল যে 6000, তো সেইটাকে আমি ডিফারেন্স করছি, করার পরে আমার আনসার কত আসছে দেখো? 489.60 টাকা। তাহলে তুমি দুভাবেই বের করতে পারো, আমি দুভাবেই দেখিয়ে দিলাম। প্রথমটা কি, দুটো সুদকে যোগ করে দাও, আনসার চলে আসবে, অথবা এক বছর যে একদম ফাইনাল বেরোলো তাকে ইনিশিয়াল থেকে সেইটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত বেরিয়ে আসবে? তোমার ফাইনাল রেজাল্ট বেরিয়ে আসবে 489.60 টাকা। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের ফাইনাল ইন্টারেস্ট এক বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? একদম ইজি টাইপ অফ প্রবলেম, এইভাবে যদি তুমি জেনারেল সলভ করো তাহলে ইজিলি প্রবলেম গুলো হয়ে যাবে। ঠিক আছে? তো চলে আসছে আমাদের নেক্সট প্রবলেমে। আচ্ছা, তো এর আগে আমরা আগের ভিডিওতে আগের কোশ্চেনে দেখলাম যে 6 মাস অন্তর দেওয়া সুদের একটা প্রবলেম ছিল। তো এই প্রবলেমে আমরা 3 মাস অন্তর একটা প্রবলেমের কেস দেখব। 3 মাস অন্তর মানে কি? এক বছরে মানে আমার 4 বার রেকারিং হচ্ছে। ঠিক আছে? আগের বার কিছু 6 মাসের অন্তর মানে কি এক বছরে 2 বার রেকারিং হচ্ছে, 6 6। আর এখানে কি 3 মাস অন্তর মানে 4 বার 3 মাস করে আসছে, এক বছরে 12 মাস। ঠিক আছে? তো এখানে 3 মাস অন্তর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 6250 টাকা 9 মাসে সুদ বলেছে। মানে 9 মাসে মানে কি কতবার রেকারিং হবে? 3 বার রেকারিং হবে, তাহলেই 9 মাস হয়ে যাচ্ছে। তাই 3 মাসে চক্রবৃদ্ধি সুদ আমাদের কত হবে সেটাই হিসাব করতে বলেছে আমাকে। ঠিক আছে? তো আমরা চলে আসছি আমাদের 19 এর প্রবলেমে। তো প্রথমে আমাদের কি, প্রথম 3 মাসের জন্য প্রথম 3 মাসের মূলধন 6250 টাকা। প্রথম 3 মাসের মূলধন কত? 6250 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম 3 মাসের সুদ, প্রথম 3 মাসের সুদ কত হবে? 6250 ইনটু 10% করে দিয়েছিল 10/100, আর 3/12 করে দেবো, কারণ 3 মাস আমরা বলেছিলাম কি বছরে কনভার্ট হবে, তাই তাহলে আমি 3/12 করে দিলাম। ঠিক আছে? এবারে ক্যালকুলেশনটা করো। তাহলে এটা দিয়ে কাটলে এটা 10, এটা 10 দিয়ে কাটলে এটা শুধু শূন্যটা কাটে যাবে, আর 3 দিয়ে কাটলে 3 4 12। এবারে এই ভাগটা আমাকে করতে হবে। দরকার হলে এখানে ভাগটা করে দেখে নাও। 4 দিয়ে ভাগ করো 625 কে। ঠিক আছে? তাহলে 4 1 কে 4, 4 5 20, 25, 4 6 24, 1 এখানে পয়েন্ট দিলাম, 4 2 8 2 পয়েন্টের জন্য 0, 4 5 20। তাহলে আমাদের आंसर কত আসছে? 156.25 টাকা। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল দ্বিতীয় 3 মাসে, মানে প্রথম 3 মাসের মূলধন, তাহলে প্রথম 3 মাসের সুদ বেরিয়ে গেছে। এবার সেই দুটোকে যোগ করে আমার হয়ে যাবে কি দ্বিতীয় 3 মাসের মূলধন, দ্বিতীয় 3 মাসের মূলধন। ঠিক আছে? দ্বিতীয় 3 মাসের মূলধন তাহলে কত হবে? 0.25 অ্যাজ ইউজুয়াল বসে যাবে। বাকি কি থাকছে? এখানে 6, 5 আর 5 10 0, হাতে আছে 1। আচ্ছা, এর আগে 2 4 6406। আরেকবার দেখে নাও, এখানে 6, 5 আর 5 10 0, হাতে আছে 1, 1 আর 1 2, 2 2 4 আর 6 অ্যাজ ইউজুয়াল বসে গেল। ঠিক আছে? তাহলে দ্বিতীয় 3 মাসের সুদ
দ্বিতীয় 3 মাসের সুদ তাহলে কত হবে? এবারে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করছি 6406.25 ইনটু 10/100 ইনটু 3/12 যেরকম ছিল। এখানে 3 মাস হয়ে গেল, আবার 3 মাসের জন্য ক্যালকুলেট করছি। তাহলে এটাকে আমি 10 দিয়ে কাটছি, এরকম 10 দিয়ে কেটে এটাকে রেখে দিলাম, এটাকে 3 দিয়ে কেটে 4 দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এইবারে আমরা কি করব, এই পোরশনটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তারপর 10 যেহেতু নিচে আছে তাই পয়েন্টকে একটা শিফট করিয়ে দেব। ঠিক আছে, তো 4 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেখি। 6406.25 এটাকে আমরা 4 দিয়ে ভাগ করছি। তাহলে 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 4 1 কে 4 থাকছে, দেখো এখানে 24, 4 6 24 মিলে গেল, এখানে একটা শূন্য, এখানে 6 চলে গেল, 4 1 কে 4 2। ঠিক আছে, পয়েন্টটা উঠে গেল, এখানে 22, 4 5 এ 20, তাহলে 4 5 এ 20 হয়ে গেল এখানে। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে, তাহলে এখান থেকে আবার 2 গেল, এটা 25, তাহলে 4 6 24। ঠিক আছে, এখান থেকে 1, এখানে 0, এইভাবে আরো কয়েকটা স্টেপ যাবে, 4 2 এ 8, এখানে 2, এইভাবে চলতে থাকবে ভাগটা। তো এত দূর পর্যন্ত আমার যাওয়ার দরকার নেই, আমার মোটামুটি একটা ডিজিট কত এসেছে, 1601.56 2 এই পর্যন্ত এসেছে। যেহেতু নিচে 10 আছে তাহলে এই ডিজিটটাই কি হয়ে যাবে, 160 পয়েন্ট, কারণ পয়েন্টটা এক ধাপ আরো এগিয়ে আসবে যেহেতু নিচে 10 আছে। ঠিক আছে, তো এইটা করা হয় কি জন্য, এটা ক্যালকুলেশন হয় ইজি ক্যালকুলেশনের জন্য। ঠিক আছে, তো 160.156 এই পর্যন্ত রেখে দিলেই এনাফ। ঠিক আছে, তো 160.156 টাকা। ঠিক আছে, এটা আমার ইন্টারেস্ট বেরোলো। ঠিক আছে, তো এবারে তৃতীয় বছরের জন্য আমার মূলধনটা বের করতে হচ্ছে। তাহলে তৃতীয় বছরের, তৃতীয় বছর না সরি, শেষ 3 মাসের, শেষ 3 মাসের মূলধন কত হচ্ছে। তাহলে এই দুটোকে আবার যোগ করো, এখানে 6 তো বাইরে বসেই যাচ্ছে, 5 এর কাছে 10 এর 0, হাতে যাচ্ছে 1, 1 1 2, 2 2 4। ঠিক আছে, বুঝে গেল। এটা 6 যেমন ছিল, এটা আমি 25 কে 250 ধরতে পারি। তাহলে 6 এমনি জেনারেল যেমন থাকলো বসে গেল, 5 এর কাছে 10 এর 0, হাতে আছে 1, 1 1 2 4। এখানে পয়েন্ট বসিয়ে দিলাম। আচ্ছা, এটা 6, এটাও 6, এটা 4 1 5, আর এটা 6, তাহলে 6566.406 টাকা। এটা হয়ে গেল। এটা তাহলে শেষ 3 মাসে, শেষ 3 মাসে সুদ, শেষ 3 মাসের সুদ কত হবে, তাহলে 6566.406 ইনটু 10/100 যেমন ছিল বাই 3/12। ঠিক আছে, বোঝা গেল এটা, এই ক্যালকুলেশনটা। তাহলে এখান থেকে এটাকে আমি 10 দিয়ে কেটে রেখে দিলাম, এখানে 3 দিয়ে কাটছে, এটা 4। ঠিক আছে, আবার কি করব, 4 দিয়ে এটাকে ফের ভাগ করে দেখে নেব কত আসছে। 6566.406 এইরকম একটা ভ্যালু আসছে, একে আমরা 4 দিয়ে ভাগ করে দেখে নিচ্ছি। তাহলে 4 1 কে 4, ঠিক আছে, এটা 25, 4 6 24, 1 16, 4 4 এ 16 হয়েছে। এই পর্যন্ত হলো। এবার দেখো এই 16 হয়ে যাওয়ার পর এখানে 6 নামছে। ঠিক আছে, এটা আমি করতে পারি কি, 4 1 কে 4, তাহলে 2, এখানে পয়েন্টটা এদিকে ট্রান্সফার হলো, এখান থেকে তারপরে 24, 4 6 24 হয়েছে। আচ্ছা, এবারে কি আসছে, এখানে একটা 0 আছে, আর এখানে আবার 6 আছে, 4 1 কে 4, এইভাবে একটা ডিজিট আসছে। ঠিক আছে, এরকম ভাবে একটা ডিজিট আসবে। আমাদের আর বেশি যাওয়ার দরকারই নেই, কারণ আমরা এরপরে নেব না, আমরা নিচ্ছি কি 164। এবার দেখো নিচে 10 আছে, তাহলে কি পয়েন্টটা ছিল 1 এর পরে, পয়েন্টে চলে আসবে 1 এর আগে, তাহলে 164.16। বোঝা গেল, এখানে কি ছিল 1641.60 সামথিং, সেই পয়েন্টটা আগে চলে গেল, তাহলে 164.16, তাহলে 164.16। ঠিক আছে, এই পর্যন্ত নাও, জিরো লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার তাহলে আমার 3 মাসে দেখো 3টে বেরিয়ে গেছে, প্রথম 3 মাস, এটাকে যোগ করে ফালতু সময় নষ্ট করার দরকার নেই, এই 3টাকে এবার যোগ করে দেব। ঠিক আছে, এটাকে যোগ করলে কি হবে, এইটার থেকে আবার ফের মূলধনটা বাদ দিতে হবে, তার থেকে কি এই 3টাকে ধরে যোগ করে দাও। তাহলে 9 মাস, দেখো এই দেখো প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, শেষ 3 মাস, তাহলে কত মাস হয়ে গেল, 3 3 6 3 9 মাস হয়ে গেল। তাহলে 9 মাসের
9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত কত আছে 156.25 প্লাস 160.156 আছে, এটাকে আমি 16 লিখতে পারি জেনারেল। আচ্ছা, প্লাস 164.16, ঠিক আছে। আচ্ছা, তো এইবারে এই জায়গা থেকে আমরা এখানে ক্যালকুলেশনটা করছি। তাহলে কত হচ্ছে 6 আর 6 12, 12 আর 5 17, 7 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, 3 আর 2 5 হয়ে গেল 57 পয়েন্ট বসে গেল। 4 4 আর 6 10 0 হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 6 13, 13 আর 5 18, 8 হাতে আছে 1, এটা 18, 18 8 হাতে আছে 1, 1 আর 1 2, 1 3, 1 4, 48057। তবে আমি এটাকে ইকুয়ালস টু না লিখে ইকুয়ালস টু লিখে পাশে প্রায় লিখে দাও, কারণ আমরা এখানে কিছু দশমিকের পরে অনেক সংখ্যা তো বাদ দিয়ে দিয়েছি, তো সেই হিসাবে আমরা কিন্তু এটাকে এক্সাক্ট ভ্যালু লিখতে পারবো না। আমাকে কি লিখতে হবে 480.57 নিয়ারলি বা 480.57 প্রায়, ঠিক আছে। প্রায়টা কেন লিখছি, কারণ দশমিকের পরে অনেকগুলো ডিজিট আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে প্রায় লিখে দিচ্ছি, মানে নিয়ার ইকুয়ালস টু। তাহলে কি হলো, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে সুদ বার করলাম, তারপর আমরা 9 মাসের সুদ দিয়ে সেটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিতেই আমাদের আনসার বেরিয়ে চলে এলো। বোঝা গেছে কি বললাম? তো একদম ইজি টাইপ অফ প্রবলেম ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো চলে যাবো আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, তো আমরা একটা প্রবলেম দেখলাম যেখানে তোমার 3 মাসের অন্তর 6 মাসের অন্তর এরকম বিভিন্ন ট্রিক্স দেয়া আছে। এইবারে আমরা চলে আসছি আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রবলেমে। এতক্ষণ আমরা আরো অনেকগুলো টাইপস অফ প্রবলেম দেখলাম, আশা করি সবগুলোই তোমরা বুঝতে পেরেছো, আমরা ডিটেইলসে করে দেখিয়েছি। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং দেখতে থাকো একাডেমিক গাইডেন্স। তো চলে আসছে আমাদের আজকে লাস্ট প্রবলেমে। দেখো স্ক্রিনে তোমাদের প্রবলেমটা চলে এসেছে। বলেছে 60,000 রুপিস মানে 60,000 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি হচ্ছে 69,984 টাকা, তবে বার্ষিক সুদের হার হিসাব করতে বলেছে। তো এখানে প্রবলেমটা কি, এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে। কি বলে দিয়েছে আমাদের এখানে? সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। কি কি বলেছে? মূলধন বলে দিয়েছে, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, আর কি বলেছে, রেট অফ ইন্টারেস্টটা বের করতে টাইমটাও বলে দিয়েছে, ঠিক আছে। তো এই জাতীয় প্রবলেমকে আমরা কিভাবে সলভ করব একটু দেখে নিই। তো চলে আসছে আমাদের আজকে লাস্ট প্রবলেমে, প্রবলেম নাম্বার 20। তো মনে করি প্রথমে কি করব, মনে করি সুদের হার 8%, এটাকে আমি ধরে নিলাম, মনে করি সুদের হার 8%, ঠিক আছে। আচ্ছা, যেহেতু 60,000 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত? 69,984 টাকা। অতএব সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে ওর সঙ্গে মূলধন আছে এবং 2 বছরের সুদ সব যোগ আছে। তার থেকে আমি সুদটা পাবো কিভাবে? তাহলে মূলধনটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে? তাহলে 2 বছরের সুদ, সরি চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 69,984 মাইনাস 60,000 ইকুয়ালস টু হচ্ছে 9984 টাকা। এটা হয়ে গেল আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এবার আমরা আমাদের জেনারেল ফরমেশনে ফিরে আসবো। আবার প্রথম বছরের মূলধন, প্রথম বছরের মূলধন কত বলে দিয়েছে? প্রথম বছরের মূলধন বলে দিয়েছে 60,000 টাকা। তাহলে প্রথম বছরের সুদ, প্রথম বছরের সুদ তাহলে কত হবে? প্রথম বছরের সুদ হবে 60,000 r বাই 100 ইনটু 1, ঠিক আছে, কারণ আমরা 8% ধরে নিয়েছি রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখান থেকে হচ্ছে 600, তাহলে 600 r টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাব দ্বিতীয় বছরের মূলধন,
কি পাচ্ছি আমরা দ্বিতীয় বছরের মূলধন সেটা কত পাচ্ছি 60,000 প্লাস 600 টাকা। এখান থেকে আমরা এটা লিখতে পারি 600 কমন নিয়ে নাও, তাহলে 100 প্লাস আর টাকা। ঠিক আছে, এবার তাই দ্বিতীয় বছরের সুদ কত হবে তাহলে এখানে ক্যালকুলেট করো। 600 of 100 plus r into r by 100 whole to the r by 100 into 1। ঠিক আছে, জেনারেলি কারণ এখানে কি, এখানে তোমার এই পোরশনটা নিয়ে আবার আমরা ক্যালকুলেট করছি। ঠিক আছে, আচ্ছা এখানে কাটছি 6, তাহলে 6 of 100 plus r into r মানে হচ্ছে 6r 100 plus r। ঠিক আছে, এইরকম একটা অ্যামাউন্ট আমার চলে আসছে, বুঝা গেল? তাহলে দ্বিতীয় বছরের জন্য সুদ কত বেরিয়ে গেছে, এটা প্রথম বছরের জন্য সুদ বেরিয়ে গেছে এটা। তাহলে 2 বছরের মোট সুদ, 2 বছরের মোট সুদ কত হবে? প্রথমটা হচ্ছে 600 আর প্রথমটা হচ্ছে 600 আর দ্বিতীয়টা কত হচ্ছে 6r of 100 প্লাস r। এটাকে যদি আমি ক্যালকুলেট করি কত আসবে, এটা টাকা 600 আরটা যেমন ছিল সেরকম এটাও হয়ে যাচ্ছে 600r প্লাস 6r² টাকা। ঠিক আছে, এটা 600 আর ছিল, এটা যদি আমি ব্র্যাকেটটাকে তুলি তাহলে এটা হয়ে যাবে 600 আর এখানে হয়ে যাচ্ছে 6r² টাকা। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি 6r² প্লাস 1200 টাকা। ঠিক আছে, আচ্ছা এইবারে আমাকে তাহলে এখানে ইকুয়েশনটা বানাতে হবে। শর্তানুসারে 6r² প্লাস 1200r এটা ইকুয়ালস টু কি হচ্ছে 1200r ইকুয়ালস টু হচ্ছে 9984। ঠিক আছে, এইরকম একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসছে। 6r² plus 1200r equals to 9984। আচ্ছা, তো এর তলায় আমরা এই কোশ্চেনটাকে সলভ করব আস্তে আস্তে। তো চলে আসছি আমরা 6r² plus 1200 minus 9984 equals to 0। তো এই পর্যন্ত আমরা এই কোশ্চেনটা লিখলাম। এর পরের সলিউশনটা আমরা কোথায় করব? আমরা করব এর উপরের পোরশনে। তার জন্য আমাদের কি করতে হবে, উপরের পোরশনটাকে একটু রিমুভ করতে হবে। ঠিক আছে, তো আমরা উপরের পোরশনটা একটু রিমুভ করে নিই। তার আগে দেখে নাও, দেখো 60,000 টাকার এই একটা অ্যামাউন্ট এসেছে। এখান থেকে ক্যালকুলেশন করছি আস্তে আস্তে। প্রথম বছরের মূলধন আমরা পেয়েছি, প্রথম বছরের সুদ আমরা বের করে নিয়েছি, সেখান থেকে দ্বিতীয় বছরের মূলধন, দ্বিতীয় বছরের সুদ, এইভাবে ক্যালকুলেট হতে হতে তাহলে 2 বছরের মোট সুদ কি হচ্ছে, প্রথম বছরের সুদ আর এখানে দ্বিতীয় বছরের সুদ, এই দুটোকে একসঙ্গে দেখো আমরা যোগ করেছি। তারপরে এখান থেকে ক্যালকুলেশন হয়ে এই রকম একটা ফর্মেশনে এসেছে। এবার এটাই কি, এটাই হচ্ছে আমাদের 2 বছরের ইন্টারেস্ট, এটাই হচ্ছে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো সেটার সঙ্গে আমরা ইকুয়াল করেছি, ইকুয়াল করে এবার এই পোরশনটাকে আমাদের কি ক্যালকুলেট করতে হবে বা এই পোরশনটাকে আমাদের ভাঙতে হবে এমন ভাবে যাতে আমাদের আনসারটা চলে আসে। ঠিক আছে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর আমরা করব। তো আমরা উপরের পোরশনটাকে একটু রিমুভ করছি। ওকে ওকে, তো এই পর্যন্ত আমরা ক্যালকুলেশনটা করেছি। আমরা বাকি ক্যালকুলেশনটা এর উপরে করছি। দেখো 6r² আমরা তুলে নিই আগে ক্যালকুলেশনটা। 6r² প্লাস 1200r obviously minus 9984। ঠিক আছে, ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে আমি যদি 6 কমন নিয়ে নিই তাহলে r² প্লাস 200r মাইনাস 6 দিয়ে এটাকে গেলে 6 1 কে 6, তাহলে 39, 6 6 36, তাহলে আবার 38, 6 6 36, 4 6 24। ঠিক আছে, আমরা এখান থেকে 6 কমন নিয়ে নিলাম। এইবার দেখো এটাকে আমি এইভাবে ভাঙছি। দেখো r প্লাস আমি এটাকে 208 মাইনাস 8 লিখতেই পারি। আর এটা কি দেখো 8 8 64 4, তাহলে এই পোরশনটা আমার চলে আসছে। তাহলে r² প্লাস এটা r 208r মাইনাস 8r মাইনাস 1664। ঠিক আছে, ইকুয়ালস টু 0। বা r কমন নিলে r প্লাস 208 মাইনাস 8 কমন নিলে r প্লাস 208 হয়েছে। একদম জেনারেল মিডল টার্ম ফ্যাক্টর করছি।
আচ্ছা এখান থেকে কি হচ্ছে r প্লাস 208 আর এখান থেকে হচ্ছে r মাইনাস 208 ইকুয়ালস টু 0। অতএব r প্লাস 208 ইকুয়ালস টু 0 একটা পোরশন আমার থাকে, আর একটা পোরশন কি থাকবে তাহলে r মাইনাস 8 ইকুয়ালস টু 0। অতএব এখান থেকে r ইকুয়ালস টু কত বেরোচ্ছে মাইনাস 208, আর এখান থেকে r ইকুয়ালস টু কত বেরোচ্ছে r ইকুয়ালস টু বেরোচ্ছে 8। এইটা সম্ভব, এইটাই সম্ভব, এটা কিন্তু অসম্ভব আমাদের যেমন মিডিল টার্ম ফ্যাক্টরের কেস হয়। কারণ অসম্ভব কেন? কারণ রেট অফ ইন্টারেস্ট কোনোদিন নেগেটিভ হতে পারে না, ঋণাত্মক কিন্তু হতে পারে না। রেট অফ ইন্টারেস্ট কোনোদিন ঋণাত্মক হতে পারে না, রেট অফ ইন্টারেস্ট অলওয়েজ পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে কি এখানে রেট অফ ইন্টারেস্ট আমার কত বেরিয়ে যাচ্ছে 8%। তাহলে হয়ে গেল কি আমাদের রেট অফ ইন্টারেস্ট কত বেরোচ্ছে 8%। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের লাস্ট প্রবলেম, আজকের ভিডিওর লাস্ট প্রবলেম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। আর যে সমস্ত ইকুয়েশন গুলো আমরা সলভ করলাম সেই ইকুয়েশন গুলোকে যত নিজের হাতে আরো সলভ করবে, নিজে প্র্যাকটিস করবে, ভিডিও দেখো, ভিডিও দেখে শেখো, শিখে নিজের হাতে যত প্র্যাকটিস করবে দেখবে আরো ভালো রেজাল্ট আসতে শুরু করবে, তোমার আরো ফ্লুয়েন্সি বাড়বে এবং এক্সামে গিয়ে এই সমস্ত প্রবলেম নিয়ে আরো কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করবে। যারা নতুন আসছো আমাদের ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দাও সবার সঙ্গে। তো আজকের মতো ক্লোজ এখানেই। আমি আবার আসবো আরো নতুন কিছু প্রবলেমস, আরো নতুন কিছু ভিডিওস নিয়ে। আজকের মতো থ্যাংক ইউ।